বিয়ে হলো জীবনের এক সুন্দর সূচনা, যেখানে দুটি আত্মা ভালোবাসা, বিশ্বাস ও একসাথে থাকার অঙ্গীকারে বাঁধা পড়ে। কিন্তু এই সুন্দর সূচনাই যখন কারোর জীবনের অন্তিম মুহূর্তে পরিণত হয়, তখন সেটা কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়েই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি আজ। ঘটনাটির সূত্রপাত ইন্দোরের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী পরিবারের রাজেশ মালহোত্রা ও সুনিতা আগরওয়ালের বিয়ে দিয়ে। সুনিতার বাবারও প্লাইউডের কারখানা ছিল কুশওয়ানগরে। 11ই মে 2025। ভারতবর্ষের আর বাকি 5টা জাঁকজমকপূর্ণ বিয়ের মতো রাজেশ ও সুনিতার বিয়েও খুবই ধুমধাম করে আয়োজিত হয়। কিন্তু ঠিক তার 12 দিন পর দুজনেই নিখোঁজ হয়ে যায় ইন্দোর থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে মেঘালয়ের ছোট্ট একটি গ্রাম নোংরিয়ার থেকে। নমস্কার, আমি শান্তনু। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ভৌতিক কার্টুন গল্প এতদিন দেখে এসেছেন। আজ তারই পাশাপাশি একটি সম্পূর্ণ নতুন ধারাবাহিকে আপনাদের স্বাগত জানাই। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক পরপর ঘটনাবলী এবং তার পেছনে লুকিয়ে থাকা এক গভীর রহস্য। নিজেদের ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যেই এক সামাজিক ম্যাট্রিমোনিয়াল অ্যাপের দ্বারা দুজনের দেখাশোনা এবং দুই পরিবারের কথাবার্তায় ও সম্মতিতে দিনক্ষণ বিচার করে 11ই মে 2025 রাজেশ ও সুনিতার বিয়ে ঠিক করা হয়। মনে রাখবেন, এটি কিন্তু সমস্ত রীতি মেনে একটি ট্র্যাডিশনাল অ্যারেঞ্জড ম্যারেজ ছিল। বিয়ের পর থেকেই রাজেশ লক্ষ্য করতে থাকে সুনিতা কেমন যেন তার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছে। নতুন বউর স্বাভাবিক লজ্জা সম্ভ্রম ভেবে তাতে আর পাত্তা দেয় না রাজেশ। কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারে ব্যাপারটা ঠিক ততটা স্বাভাবিক নয় যতটা সে আন্দাজ করেছিল। সুনিতা তার স্বামীকে নিজের শরীর স্পর্শ করতে দেয় না। এর কারণ জানতে চাইলে সুনিতা উত্তরে বলে সে বিয়ের আগে থেকে একটি ব্রত রেখেছে এবং তা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরই সে ভাঙতে পারবে এবং তারপরই একমাত্র সে নতুন বৈবাহিক জীবনের সূচনা করতে পারবে। স্ত্রীর মুখে এমন সংস্কারমূলক কথা শুনে রাজেশ উল্টে খুব খুশিই হয় এবং দুজনে মিলে হানিমুনের প্ল্যান করতে থাকে এবং শেষ অবধি সুনিতার পছন্দেই মেঘালয় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 21শে মে সন্ধে গুয়াহাটি থেকে তারা পৌঁছয় শিলংয়ের একটি গেস্ট হাউসে। এখানে জেনে রাখা দরকার, এই দম্পতির শিলং যাওয়ার কথা কিন্তু আগে থেকে জানতো না তাদের পরিবার পরিজনেরা। পরের দিন 22শে মে সকাল সকাল তারা গেস্ট হাউস থেকে চেক আউট করে। একটি লোকাল কার রেন্টাল হাউস থেকে একটি স্কুটি ভাড়া নিয়ে তারা ঘুরতে বেরিয়ে পড়ে গন্তব্য মাওলাখিয়াট। সেখানে পৌঁছে একটি ক্যাফের পার্কিংয়ে স্কুটিটিকে পার্ক করে। একটি লোকাল গাইড নিয়ে তারা 3000 ধাপ নিচে নামতে শুরু করে নোংরিয়াট গ্রামে, যেখানে আছে বিখ্যাত ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ, যেটা দেখতে দেশে এবং দেশের বাইরে থেকেও প্রচুর মানুষের সমাগম হয় এখানে। ব্রিজ দেখার পর তারা গিয়ে ওঠে নোংরিয়াটের একটি হোমস্টেতে। 23শে মে খুব ভোর ভোর তারা হোমস্টে থেকে চেক আউট করে। এবার কোনো গাইড না নিয়েই যে পথ থেকে তারা গতকাল নিচে নেমেছিল তা ধরেই আবার উপরের দিকে উঠতে শুরু করে। এই সময়ই রাজেশের মায়ের সাথে সুনিতার ফোনে কথাবার্তা হয় এবং সুনিতা তাদেরকে জানায় যে তারা কাছেই একটি ঝর্ণা দেখতে যাচ্ছে। এখানে ফোনের নেটওয়ার্কের খুবই সমস্যা, সবসময় টাওয়ার পাওয়া যায় না। এটাই ছিল এই দম্পতির সাথে তাদের পরিবারের শেষ যোগাযোগ। আর তারপরই যেন হঠাৎ করে মেঘালয়ের বাতাসে মিলিয়ে যায় দুজন। এতটা শুনে আপনাদের এটি একটি স্বাভাবিক হানিমুনে ঘুরতে যাওয়া এবং অচেনা জায়গায় গিয়ে হারিয়ে যাওয়ার ঘটনা বলেই মনে হলো তো? তাহলে এবার চলুন কিছুদিন এগিয়ে যাই। 2রা জুন 2025 ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি টিম শহরার ওই সডং জলপ্রপাতের একটি গভীর খাদে একটি পচা গলা যুবকের মৃতদেহ আবিষ্কার করে। তার হাতে ছিল একটি স্মার্ট ওয়াচ, সেটা দিয়েই তার বডি শনাক্ত করা হয়। বডিটি রাজেশ মালহোত্রার। এবার রাজেশ কি তবে চড়াই করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল, নাকি আত্মহত্যা করেছিল? আর সুনিতাই বা কোথায়? সেও কি তবে বেঁচে নেই আর? ইতিমধ্যেই
নিজেদের ছেলেমেয়ের সাথে যোগাযোগ করতে না পারার দরুন 23শে মে রাজেশের পরিবার মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে এবং তাদের ছেলে ও বৌমা নিখোঁজ হয়ে যাওয়ার মিসিং ডায়েরি করে। পরের দিন অর্থাৎ 24শে মে পুলিশের তদন্তে শহরের একটি ক্যাফের সামনে থেকে উদ্ধার হয় সেই স্কুটিটি, যেটি রাজেশ ও সুনিতা ভাড়া করেছিল। সেটায় তখনও চাবি দেওয়া ছিল, অর্থাৎ তাড়াহুড়োয় চাবিটি নিতে ভুলে গিয়েছিল তারা। ক্যাফের কর্মচারীদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে যে ওই স্কুটিটি গতকাল থেকেই ওখানে পার্ক করা হয়ে আছে। স্কুটির নাম্বার প্লেটের সাহায্যে খোঁজ খবর নিয়ে পুলিশ পৌঁছয় সেই রেন্টাল হাউসে এবং সেখান থেকে তারা জানতে পারে যে ওই স্কুটিটি রাজেশ এবং সুনিতাই ভাড়া করেছিল 22 তারিখে। এরপর তো আপনাদের আগেই জানিয়েছি, টানা বেশ কয়েকদিনের সন্ধানে রাজেশের পচা গলা মৃতদেহ উদ্ধার হয় এবং তারই সাথে উদ্ধার হয় একটি রক্তমাখা ধারালো অস্ত্র, রক্তমাখা বর্ষাতি, সুনিতার পরনে সাদা জামা ও কিছু ঔষধপত্র। আর এরই পাশাপাশি রাজেশের পরিবার দাবি করে যে তাদের ছেলের গায়ে অনেক সোনার গয়নাগাটি ছিল, যেগুলো এখন মিসিং। এরপরই মেঘালয় পুলিশ এই কেসটিকে হত্যার তকমা দিতে একটুও দেরি করেনি। যদি ধরেই নেওয়া যায় এটি একদল দুষ্কৃতীর কাজ, গয়না হাতানোর লোভে এই কাণ্ড করে তারা, সেক্ষেত্রেও সবথেকে বড় প্রশ্ন যেটা এসে যায় সেটা হলো, তাহলে সুনিতা কোথায়? সে কি তবে এখনও দুষ্কৃতীদের কবলে, নাকি সেও আর বেঁচে নেই? এদিকে গোটা দেশের সংবাদ মাধ্যম এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মেঘালয় পুলিশকে দুষতে থাকে। পরিবেশ এতটাই খারাপ অবস্থায় পৌঁছয় যে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবধিও আলোচনায় বসতে হয়। সিবিআই তদন্তেরও দাবি উঠতে থাকে। ইন্দোরে রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিল বেরোয় সুনিতার অনুসন্ধানের দাবি এবং মেঘালয় পুলিশের অকর্মণ্যতা নিয়ে। এদিকে মেঘালয় পুলিশ কিন্তু ড্রোন আর স্নিফার ডগের সাহায্যে সমস্ত অঞ্চলে তল্লাশি চালাতে থাকে। আর ঠিক এই মুহূর্তেই এমন একজনের পুলিশকে দেওয়া সাক্ষী এই কেসের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। কে সেই ব্যক্তি? আপনাদের মনে আছে আমি আগে বলেছিলাম রাজেশ এবং সুনিতা একটি লোকাল গাইডের সাহায্য নিয়ে ডবল ডেকার ব্রিজ দেখতে 3000 ধাপ নিচে নেমেছিল। সেই লোকাল গাইডই পরে পুলিশকে জানায় যে 22শে মে সে তাদের সঙ্গে করে নিচে নামে ঠিকই, কিন্তু ফেরার সময় সুনিতা আর গাইডের সাহায্য নিতে চায়নি। ব্যাপারটা ওখানেই মিটে যেত, কিন্তু পরের দিন 23শে মে ওই লোকাল গাইড আবার রাজেশ ও সুনিতাকে দেখে। কিন্তু এবার আর তারা একা ছিল না, তাদের সাথে ছিল আরও 3 জন যুবক। আর তারা সবাই বাইরের রাজ্যের, কারণ তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথাবার্তা বলছিল। হিন্দি না জানার কারণে তারা কি বলছিল তা গাইড লোকটি বুঝতে পারেনি তখন। ব্যাস, এই একটি সাক্ষীর জেরেই পুলিশ তাদের তদন্তের দিক সম্পূর্ণ পাল্টে ফেলে এবং একটির পর একটি ক্লু খুঁজতে খুঁজতে মেঘালয় পুলিশ পৌঁছে যায় উত্তরপ্রদেশ এবং ইন্দোরে। ধরে ফেলা হয় সেই 3 জনকে যাদের কথা গাইডটি বলেছিল। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়, আসল প্লট টুইস্ট তো এখনও বাকি আছে। 9 জুন রাত 1টা গাজীপুরের NH-31-এর পাশে বেশ কয়েকটা ঢাবা আছে। তারই একটিতে এত রাতে একজন বিধ্বস্ত মহিলা এসে উপস্থিত হয়। সে ঢাবার মালিকের থেকে তার মোবাইল ফোনটি চায় বাড়িতে ফোন করবে বলে। মহিলাটিকে দেখে সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হয় ঢাবার মালিক তাকে মোবাইলটি দিয়ে দেয়। এরপর ফোনের মধ্যেই মহিলাটি হাউ হাউ করে কেঁদে ওঠে এবং তার দাদাকে বলে যে সে সুনিতা এবং তাকে যেন এখনই এসে নিয়ে যায় এখান থেকে। এই অবস্থা দেখে ঢাবার মালিক সুনিতার বাড়ির লোকজনের সাথে ফোনে কথা বলে এবং নিজের ঢাবার ঠিকানা তাদেরকে দিয়ে দেয়। এরপর ঢাবার মালিক সুনিতার থেকে সব কিছু জানতে চাইলে সুনিতা তাকে বলে যে সে আর তার স্বামী রাজেশ মেঘালয়ে হানিমুনে যায়। সেখানে গিয়ে তারা দুষ্কৃতীদের কবলে পড়ে। দুষ্কৃতীরা তাদের থেকে সব কিছু কেড়ে নিয়ে তার স্বামীকে মেরে ফেলে। আর সে কোনো রকম তাদের খপ্পর থেকে বেঁচে অনেক কষ্টে কিভাবে যে এখানে এসে পৌঁছেছে তা সে ঠিক জানে না। এরপর সুনিতার বাড়ির লোক ঢাবার মালিককে জানায় যে তাদের পৌঁছতে অনেকটা সময় লেগে যাবে, তাই তিনি যেন দয়া করে লোকাল থানাকে খবর দেয়। সেই মতো অনেক রাতে লোকাল থানার পুলিশ এসে সুনিতাকে নিজেদের সাথে নিয়ে যায়। ওদিকে মেঘালয় পুলিশ ও ইন্দোর পুলিশ তো সেই 3 জনকে ধরেই ফেলেছে, আগেই বলেছি। তবে তো সমাধান হয়েই গেল এবার।
ওদিকে রাজেশের বডিও পাওয়া গেল, এদিকে সুনিতা দুষ্কৃতীদের হাত থেকে বেঁচে বাড়ি ফিরে এলো। শুনে কিছুটা হলেও স্বস্তি বোধ হচ্ছে তো? তাহলে একটু অপেক্ষা করুন, এখনও তো কিছুই হয়নি। অবাক হওয়ার এখনও অনেক বাকি আছে। সেই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর পুলিশ জানতে পারে তাদের সাথে আরও একজন জড়িত ছিল এই কেসে। তার নাম অনিল পঙ্কজ মিশ্রা। সে থাকে মধ্যপ্রদেশের সাগর জেলায়। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ করে কী এমন হলো যে এই 4 জনে মিলে দেশের অপর এক প্রান্তে গিয়ে নিজেদের রাজ্যেরই এক বিবাহিত কাপলের উপর অত্যাচার করে, এমনকি একজনকে মেরেও ফেলে? আর তারই উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দেয় মেঘালয় পুলিশ, যেটা শুনে গোটা দেশের প্রতিটা মানুষ যারা এতদিন সুনিতার বাড়ি ফেরার প্রার্থনা করছিলেন তারা স্তব্ধ ও সেই সাথে আতঙ্কিত হয়ে পড়ে। মেঘালয় পুলিশ জানায়, রাজেশকে খুন করার চক্রান্তের পেছনে যে আসল অভিযুক্ত সে আর কেউ নয়, রাজেশের স্ত্রী সুনিতা নিজেই। সুনিতাই নিজে থেকে প্ল্যান বানিয়ে এতগুলো যুবককে দিয়ে এই হত্যার পরিকল্পনা করে। কিন্তু কেন? কি এমন হয়েছিল যার জন্য বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই সুনিতাকে এত ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল? সেটা জানার জন্য একটু আগে যার নাম করলাম অনিল, তার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। 21 বছর বয়সী অনিল সুনিতার বাবার প্লাইউড কারখানার একজন কর্মচারী। জানা যায় সুনিতার সুপারিশেই অনিল এই চাকরিটি পায়। আসলে সুনিতার সাথে অনিলের একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বেশ কিছু বছর আগে থেকেই। সে কারণেই সুনিতা নিজের কারখানায় তাকে একটি অ্যাকাউন্টেন্টের পদে চাকরি জুটিয়ে দেয়। এরপরই দুজনের সম্পর্কের কথা সময় করে একদিন বাড়িতে বলার পরিকল্পনা ছিল সুনিতার। কিন্তু হঠাৎ করেই সুনিতার বাড়ির লোকেরা তাড়াতাড়ি সুনিতার বিয়ে পাকা করে ফেলে রাজেশের সাথে। সুনিতা জানতো এই মুহূর্তে সে তার বাবা মাকে অনিলের কথা বললে তারা কোনো মতেই অনিলকে মেনে নেবে না। এক তো অনিল সুনিতার থেকে বয়সে ছোট, তার সাথে তার আর্থিক অবস্থাও খুব বেশি সচ্ছল নয়। এদিকে সুনিতা বদ্ধমূল যে সে অনিলকে ছাড়া থাকবে না। অতএব অনিল ও সুনিতা মিলে একটি প্ল্যান বানায়, যেটি ছিল প্রথমে রাজেশের সাথে বিয়ে এবং তারপরে হানিমুনের নাম করে তাকে দূরে নিয়ে গিয়ে খুন করে সেটাকে দুষ্কৃতীদের হাতে হত্যার নাম দেওয়া। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এই প্ল্যানটিকে সফল করতেই অনিল বাকি 3 জনকে ভাড়া করে। এই মেঘালয়ের হানিমুন, সেখানে রাজেশের মৃত্যু এবং কদিন সবার গা ঢাকা দিয়ে থাকা, তারপর হঠাৎ করেই একদিন অন্য একটি রাজ্যে সুনিতার উদয় হওয়া এবং তার মুখ থেকে বেরোনো কথা যে দুষ্কৃতীরা তার স্বামীকে মেরে ফেলেছে, সে কোনো রকমে বেঁচে পালিয়েছে, এসবই ছিল আগে থেকে প্ল্যান করা। এবং সব কিছু ঠিক প্ল্যান মাফিকই চলছিল। কিন্তু যে মেঘালয় পুলিশের তদন্ত নিয়ে সবাই প্রথমে সন্দেহ প্রকাশ করেছিল, সেই মেঘালয় পুলিশই এমন একটি জিনিস খুঁজে বের করে যেটাই সুনিতার কাল হয়ে দাঁড়ায়। নোংরিয়াটের গেস্ট হাউস থেকে চলে আসার সময় সুনিতা সেখানেরই রুমের ডাস্টবিনের মধ্যে ফেলে আসে তার মঙ্গলসূত্রটি। সদ্য বিবাহিত বউর মঙ্গলসূত্র ডাস্টবিনে ফেলে আসা এবং সুনিতার সাথে অনিলের মোবাইলের অসংখ্য কল হিস্ট্রি চেক করে পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে এই সবের পেছনে আসল মাস্টার মাইন্ড কে। শেষ অবধি সুনিতা পুলিশের কাছে সব কিছু স্বীকার করে নেয় এবং সেই 4 দুষ্কৃতীও জানায় যে তারা কিভাবে প্রথমে রাজেশের মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে এবং পরে একটি ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে বারবার আঘাত করে মেরে ফেলে এবং শেষে ঝর্ণার খাদে ফেলে দেয়। সুনিতা আরও বলে যে বাড়ি থেকে জোর করে তার বিয়ে দেওয়া হয়, বাধ্য হয়েই তাকে এই রাস্তা নিতে হয়। এখন আপনারাই বলুন, তাহলে এখানে রাজেশের কি দোষ ছিল? সুনিতা তো রাজেশকে একবার সব খুলে বলতেই পারত, তাতে হয়তো তার প্রাণটা বেঁচে যেত। সুনিতার মতো মানুষের মানসিকতা কি আদৌ সুস্থ মানসিকতার আওতায় পড়ে? আপনাদের কি মতামত? আজ তবে এ পর্যন্তই। আমার এই নতুন উপস্থাপনা কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে একটি লাইক ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।